ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমি আগের দিন ক্লাস 7-এর এনেছিলাম কোয়েশ্চেন্স, আজকে আমি ক্লাস 8-এর নিয়ে এসেছি। তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি এই কদিনে তোমাদের 7-8ই আপলোড করব, যেহেতু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে 7-8টায় যেন বেশি বেশি করে দেওয়া হয়। তো চলো দেরি না করে শুরু করি তাহলে। আজকের আমি যেটা প্রথম প্রশ্ন নিয়ে এসেছি সেটা খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? ঠিক আছে, বা এর উদ্দেশ্য কী ছিল? 1793 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলার ভূমি রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। এর উদ্দেশ্য কী ছিল? এক নম্বরে পয়েন্ট করে দেবে এরকম করে 1, 2, 3, 4 করে। প্রথমটা হচ্ছে কৃষি ও কৃষকের ব্যবস্থার উন্নতি। লর্ড কর্নওয়ালিস আশা করেছিলেন যে বাংলার স্থায়ী জমিদার শ্রেণী নিজেদের স্বার্থে কৃষি ও কৃষকদের অবস্থা উন্নতির দিকে নজর দেবে। তারা গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট প্রভৃতি এর উন্নতি করবে। দ্বিতীয় হচ্ছে খাজনা আদায়েরও সুবিধা হবে। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের কাছ থেকে খাজনা আদায় করার সুবিধা ছিল, কারণ অগণিত কৃষকের কাছ থেকে সরাসরি খাজনা আদায় করা অনেক কঠিন কাজ ছিল। তৃতীয় হচ্ছে ইংরেজ অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণী সৃষ্টি করা। লর্ড কর্নওয়ালিস ভারতে ইংরেজ অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণী গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে এই অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণী ইংরেজদের প্রধান সমর্থক হিসেবেই কাজ করবে। তারপরে হচ্ছে চতুর্থ, সরকারের বার্ষিক আয় নির্দিষ্ট করা। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে সরকারের বার্ষিক আয় নির্দিষ্ট করতে চেয়েছিলেন, কারণ আয় নির্দিষ্ট হলে সরকারের বার্ষিক আয় ব্যয়ের হিসেব বা বাজেট তৈরির কাজ সহজ হবে। পঞ্চম হচ্ছে গণবিক্ষোভের হাত থেকে কোম্পানিও রক্ষা পাবে। ঠিক আছে, অনেক ঐতিহাসিক বলেছেন যে লর্ড কর্নওয়ালিস গণবিক্ষোভের হাত থেকে কোম্পানিকে রক্ষা করার উদ্দেশ্যে নাকি এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, এবং এর মাধ্যমে ইংরেজ সমর্থক জমিদার শ্রেণী সৃষ্টি করেছিলেন, যেই জমিদার শ্রেণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সমস্ত বাধা বিপত্তি থেকে কোম্পানিকে রক্ষা করবে। ঠিক আছে, আচ্ছা, আজকের দ্বিতীয় যেটা প্রশ্ন সেটাও খুব ইম্পর্টেন্ট। মুসলমান সমাজের সংস্কার আন্দোলনে সৈয়দ আহমদের ভূমিকা কী ছিল? স্যার, সৈয়দ আহমদ খান তিনি ছিলেন মুসলমান সমাজের সংস্কারক ও আলিগড় আন্দোলনের প্রধান রূপকার। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও বিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল কি দেখো। এক হচ্ছে ইংরেজ সরকারের সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন করা। দ্বিতীয়, মুসলমান সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটানো। তৃতীয়, মুসলমান সমাজের কুসংস্কার দূর করা। চতুর্থ, মুসলমান নারীদের অবস্থার উন্নতি ঘটানো। আচ্ছা, শিক্ষা সংস্কার আমরা পড়ি। স্যার সৈয়দ আহমদ খান মুসলমান যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন যে নিজেদের শিক্ষার মধ্যে ডুবিয়ে দাও, ওটাই হবে তোমাদের মুক্তির একমাত্র পথ। আর পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য তিনি 1863 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে গাজীপুর ও মোরাদাবাদে 2টি বিদ্যালয় প্রতিষ্ঠা করে ইংরাজি ও বিজ্ঞান শিক্ষা সেখানে চালু করেছিলেন। তিনি 1875-এ আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। ইংরেজ সরকারও আলিগড় কলেজ প্রতিষ্ঠায় উৎসাহ দিয়েছিলেন। আর বড়লাট লর্ড নর্থব্রুক ব্যক্তিগতভাবে এই কলেজকে 10,000 টাকা দানও করেছিলেন। পরবর্তীকালে এই কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয় রূপে রূপান্তরিত হয়েছিল। 1886 খ্রিস্টাব্দে তিনি মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা ও প্রসার ঘটানো। এবং সমাজ সংস্কারক যে কাজটা তিনি করেছিলেন সেটা দেখো। তিনি উপলব্ধি করেছিলেন যে ধর্মীয় সামাজিক গোঁড়ামি ও কুসংস্কারের জন্যই মুসলমান সমাজ পিছিয়ে পড়েছে। এজন্য তিনি মুসলমান নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। তারপরে মুসলমান নারীদের পর্দা প্রথার বিরোধিতা করেছিলেন। তিনি মুসলমান সমাজে পুরুষের বহু বিবাহ প্রথা তথা তলাক প্রথার বিরোধিতা করেছিলেন। তার প্রগতিশীল সংস্কারের বিরুদ্ধে গোঁড়া ওলেমা ও মৌলবীরা তীব্র বিরোধিতাও করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো
এটা অনেক সময় আসে, খুব ইম্পর্টেন্ট। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তর মানে কী ছিল, বা এর মানে পক্ষে তুমি যুক্তি দাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটি বিতর্ক বা মত বৈষম্য রয়েছে। এক পক্ষের মতে এটি সিপাহী বিদ্রোহ, অপর পক্ষ বলেন এটি সমগ্র ভারতবাসী আন্দোলন বা জাতীয় আন্দোলন। তাছাড়াও অনেকে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম, কৃষক বিদ্রোহ, সমাজতান্ত্রিক প্রতিবাদ ইত্যাদিও বলেছেন। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কেন না? ইংরেজ ঐতিহাসিক চার্লস রেক্স হোমস এবং ভারতীয় ঐতিহাসিক কিশোরী চাঁদ মিত্র, স্যার সৈয়দ আহমদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নরজি প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহীদের বিদ্রোহ বলে মনে করেন। এই বক্তব্যের পেছনে তাদের যুক্তি কী ছিল না? সিপাহীরাই এই বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহকে ভারতীয় জাতীয় চেতনা সৃষ্টির অগ্রদূত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সমর্থন করেনি, সুতরাং এটি সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, জাতীয় আন্দোলন কেন না? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে অনেকে জাতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন। সমকালীন ইংরেজ ঐতিহাসিক তোমার নর্টন, ম্যালিসন, ডাভজন কে প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন, কারণ ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণ এতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। আর বিদ্রোহীরা দিল্লিতে বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে কোম্পানিকে উচ্ছেদ ঘোষণার দ্বারা একটি নতুন শাসন ব্যবস্থা গঠনের চেষ্টা করেছিল, তাই একে জাতীয় বিদ্রোহই বলা চলে। আচ্ছা, কার্ল মার্কস বলেছিলেন যাকে সেনা বিদ্রোহ বলা হচ্ছে তা আসলে হচ্ছে জাতীয় বিদ্রোহ। আর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন? তোমার স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কিন্তু অভিহিত করেছেন। সামন্ততান্ত্রিক প্রতিবাদ, অনেকেই বিদ্রোহকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সামন্ততান্ত্রিক প্রতিবাদ হিসাবেও দেখেছেন। আচ্ছা, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিতর্ক থাকলেও বিদ্রোহীদের মধ্যে দেশপ্রেমের কোনো কিন্তু অভাব ছিল না, এবং এই আন্দোলনে বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদানও করেছিল। ঠিক আছে, এটা দেখো 2 নম্বরে প্রায় আসে। ইলবার্ট বিল কি? ভারতে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বৈষম্য দূর করার জন্য গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট একটি বিল উত্থাপন করেন। এটি হচ্ছে ইলবার্ট বিল নামে পরিচিত। এই বিলের মূল বিষয় ছিল ভারতীয় বিচারকরা ইউরোপীয়দেরও বিচার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, সভা সমিতির যুগ কাকে বলে? 19বিংশ শতাব্দীতে ভারতীয়রা উপলব্ধি করেছিল যে ভারতীয়দের স্বার্থ রক্ষা ও সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হলো সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক আন্দোলন করা। একথা উপলব্ধি করে ভারতীয়রা বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রতিষ্ঠানও গঠন করেছিল। 1857 খ্রিস্টাব্দে পরবর্তীকালে সভা সমিতি গঠনের প্রবণতা বেড়েছিল বলে 1857 থেকে 85 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে সভা সমিতির যুগ বলা হয়ে থাকে। তাহলে আজকে যেগুলো দেখালাম স্টুডেন্টস, তোমরা এগুলো মন দিয়ে করো, পরে আমি আবার তোমাদের জন্য অন্য প্রশ্ন নিয়ে আসব। আশা করি তোমরা এগুলো মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্টও করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা।